একসময় আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন, চন্দ্রগুপ্ত, আজ আমি তোমাকে এমন 7জন ব্যক্তির কথা বলবো যাদের স্বভাব তোমাকে বলে দিতে পারে কে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। অর্থাৎ এমন 7জন ব্যক্তি আছেন যারা জীবনে অবশ্যই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন। এজন্য তোমার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনা উচিত, কারণ এই কথাগুলো তোমার সারা জীবন কাজে লাগবে। তোমাকে বুঝতে হবে যে একজন ব্যক্তির স্বভাব থেকেই সবকিছু জানা সম্ভব এবং তুমি নিজেকে বাঁচাতে পারো। তুমি জানতে পারবে কোন মানুষগুলো সবসময় বিশ্বাসঘাতকতা করবে। এটা নিশ্চিত, তাদের স্বভাব, তাদের মেজাজ সবকিছু তৈরি করে। এজন্য তোমার আমার কথা মনোযোগ সহকারে শোনা উচিত। হ্যালো বন্ধুরা, হ্যাপিনেস উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যদি আপনিও চাণক্য নীতি পছন্দ করেন তাহলে দয়া করে মন্তব্যে আমাদের জানান যে আপনি কোন রাজ্য থেকে এই ভিডিওটি দেখছেন। আমরা বুঝতে পারব যে আপনি চাণক্য নীতি পছন্দ করেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আচার্য চাণক্য একজন মহান ঋষি ছিলেন। তিনি চাণক্য নীতিতে জীবনের প্রতিটি দিক গভীরভাবে প্রতিফলিত করেছিলেন। আজ আমরা 7 ধরনের লোকদের নিয়ে আলোচনা করব যাদের থেকে দূরে থাকার জন্য চাণক্য আমাদের পরামর্শ দিয়েছিলেন। এই লোকেরা সাপের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ সাপ সামনে থেকে কামড়ায়, কিন্তু এই লোকেরা পিছন থেকে আক্রমণ করে। এই লোকেরা আপনার বিশ্বাস ভঙ্গ করে এবং আপনার জীবন নষ্ট করতে পারে। চাণক্য বলেছেন যে এই ধরনের লোকদের চিহ্নিত করুন এবং তাদের থেকে নিজেকে দূরে রাখুন, তবেই আপনার জীবন সুখী এবং সফল হবে। আসুন এই 7 ব্যক্তিকে এক এক করে বিস্তারিতভাবে বুঝতে পারি। মিথ্যা বলার অভ্যেস থাকা ব্যক্তি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী এবং সবচেয়ে খারাপ। সে বিশ্বাসঘাতক, তার স্বভাবই মিথ্যার উপর নির্ভর করে। যদি সে ছোট ছোট বিষয়ে মিথ্যা বলে তাহলে বড় বড় বিষয়ে সে কি করবে? একজন মিথ্যাবাদী ছোট ছোট মিথ্যা দিয়ে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত বড় মিথ্যার উপর বিশ্বাসঘাতকতা করে। এই ধরনের লোকেরা লোভী, রাগান্বিত, এমনকি কপটও হতে পারে। চাণক্য নীতির একটি শ্লোকে বলা হয়েছে যে যারা মিথ্যাকে সমর্থন করে তারা সর্বদা সমস্যায় ঘেরা থাকে। একজন মিথ্যাবাদী নিজেই অসুখী থাকে, কারণ তার জীবন মিথ্যার জালে আটকে যায়। সে কাকে কি মিথ্যা বলেছে তা মনে রাখতে সে লড়াই করে। শেষ পর্যন্ত তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় এবং সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একজন মিথ্যাবাদী কেবল অন্যদের বিশ্বাস ভঙ্গ করে না, বরং তার নিজের চরিত্রও ধ্বংস করে। জীবনে এই ধরনের লোকদের এড়িয়ে চলা উচিত, কারণ তারা যে কোনো সময় ফিরে গিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে। মিথ্যাবাদীরা কারোর নয়, তারা কেবল তাদের নিজস্ব স্বার্থের জন্য বেঁচে থাকে। মিথ্যা বলা একটি ছোট অভ্যাস হিসাবে শুরু হয়, তবে ধীরে ধীরে এটি একজন ব্যক্তির পুরো ব্যক্তিত্বকে গ্রাস করে। ছোট ছোট বিষয়ে মিথ্যা বলা, যেমন সময় মতো না পৌঁছানোর অজুহাত দেখানো বা ছোট লাভের জন্য সত্য লুকানো, একটি অভ্যাসে পরিণত হয়। চাণক্য নীতি স্পষ্টভাবে বলেছে যে একজন মিথ্যাবাদীর সঙ্গ সবচেয়ে বিপজ্জনক। তারা প্রথমে ছোট ছোট মিথ্যা বলে, তারপর তোমাকে বড় বড় মিথ্যার ফাঁদে ফেলে। তাদের সাথে থাকার ফলে তোমার মন মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে ওঠে। ব্যবসা, চাকরি বা সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের লোকেরা সর্বদা প্রতারক। চাণক্যের মতে যারা ক্রমাগত মিথ্যা বলে তাদের সাথে কখনো বন্ধুত্ব করা উচিত নয়। এই ধরনের লোকেরা কেবল নিজের স্বার্থের জন্য মিথ্যা বলে এবং সময় এলে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। 2 জন ভৃত্য যারা কেবল টাকার জন্য তোমার সাথে থাকে। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন, প্রথমত তোমার ভৃত্যদের প্রতি মনোযোগ দাও। একজন ভৃত্যের কাজ হল তার মালিকের সেবা করা এবং রক্ষা করা। কিন্তু যদি একজন ভৃত্য কেবল টাকা বা লাভের জন্য তোমার সাথে থাকে, তাহলে তাদের স্বভাব সুবিধাবাদী। তারা কখনোই সত্যিকার অর্থে বিশ্বস্ত হতে পারে না। বিপদের সময়ে তারাই প্রথমে পালিয়ে যাবে অথবা তোমাকে শত্রুর হাতে তুলে দেবে। বন্ধুরা, আজও এই কথাটি কতটা সত্য। কল্পনা করো যে একজন ভৃত্য বছরের পর বছর ধরে একটি বাড়িতে কাজ করেছে, কিন্তু প্রভু তাকে নিজের মনে করে। ছুটির দিনে বোনাস দেয়, অসুস্থ হলে সে চিকিৎসা পায়। কিন্তু বাইরের কেউ বেশি বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া বা কোনো প্রলোভন দেখানোর সাথে সাথেই সেই ভৃত্য পুরো পরিবারের গোপনীয়তার পরিবর্তে নিরাপত্তা পাসওয়ার্ড নিয়ে পালিয়ে যায়। আমি নিজেও একটা গল্প শুনেছি। দিল্লিতে একটা ধনী পরিবার ছিল। তাদের ড্রাইভার 15 বছর ধরে তাদের সাথে ছিল। পরিবার তাকে ভাইয়ের মতো ব্যবহার করত, সে এটা বিশ্বাস করত। কিন্তু একদিন রাতে ড্রাইভার ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে গেল। সে সোনা সুপ্র নিয়ে পালিয়ে গেছে। কেন? কারণ কেউ তাকে বলেছিল দ্বিগুণ টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। চাণক্যজি চন্দ্রগুপ্তকে একটি পুরনো গল্প বলেছিলেন। মগধের এক ছোট রাজা তার ভৃত্যকে পুরস্কার হিসেবে 1 থলি সোনা দিয়েছিলেন। ভৃত্যটি বলল, মহারাজ, আমি আজীবন আপনার দাস। কিন্তু কয়েক মাস পর
পার্শ্ববর্তী রাজ্যের এক গুপ্তচর তাকে দ্বিগুণ টাকার প্রস্তাব দেয়। রাতারাতি ভৃত্যটি রাজার সমস্ত সামরিক পরিকল্পনা প্রকাশ করে। আক্রমণের সময় ভৃত্যটি অদৃশ্য হয়ে যায়। রাজার সেনাবাহিনী পরাজিত হয়। বন্ধুরা, এমন ভৃত্যের স্বভাব কি? সে সবসময় অভিযোগ করে, বেতন কম কিন্তু কাজ বেশি। সে কখনো হৃদয় থেকে খুশি বলে মনে হয় না। তার চোখ সবসময় বাইরের দিকে থাকে। যদি তুমি বস হও, যদি করে থাকো, তাহলে তোমার কর্মীদের পরীক্ষা করো, ছোট ছোট পরীক্ষা করো। মাঝে মাঝে তাদের হঠাৎ ছুটি দাও, দেখো তারা কেমন প্রতিক্রিয়া দেখায়। আনুগত্য আসে হৃদয় থেকে, টাকা থেকে নয়। একজন লোভী কর্মচারীকে বিক্রি করা সবচেয়ে সহজ। এটি এড়িয়ে চলো, না হলে তোমার বড় ক্ষতি হতে পারে। ৩. যে বন্ধু সবকিছুতেই তোমার প্রশংসা করে। চাণক্য হেসে বললেন, যো মিত্রম সুখ দুঃখ সমো ভবতি সর্বদা কত্তুকি ভক্তি হিতম চব সমিতর্ম প্রিয়তে মায়া। পুত্র, একজন প্রকৃত বন্ধু হলেন তিনি, যিনি ভুল করলে আপনাকে সংশোধন করেন এবং তিক্ত সত্য বলেন। কিন্তু যে সর্বদা তোমার প্রশংসা করে, সে স্বভাবতই একজন চাটুকার। তিনি একজন গোপন শত্রু। তার মিষ্টি কথা আপনাকে অন্ধ করে দেয় এবং আপনি ভুল পথে চলে যান। চাণক্য হেসে বললেন, পুত্র, একজন প্রকৃত বন্ধু হলেন তিনি, যিনি ভুল করলে আপনাকে সংশোধন করেন এবং তিক্ত সত্য বলেন। তিনি আপনার চোখের দিকে সরাসরি তাকান এবং আপনাকে বলেন যে এই পথটি আপনার জন্য ধ্বংসাত্মক। কিন্তু যে বন্ধু সর্বদা তোমার প্রশংসা করে, সে সেরা। ভাই, তুমিই সেরা। তোমার প্রতিটি সিদ্ধান্তই চমৎকার। তুমি যা কিছু করো তা ন্যায্য। তার স্বভাব হলো চাটুকার। সে একজন গোপন শত্রু। তার মিষ্টি কথা তোমার বুদ্ধিকে অন্ধ করে দেয়, আর তুমি দুষ্ট আচরণ করো। চাণক্য বলে চললেন, এমন একজন চাটুকার বন্ধু তোমাকে মধু বর্ষণ করে, কিন্তু তোমার পিছনে সে তোমার ক্ষতি চায়। সে তোমার অগ্রগতি দেখতে চায় না। তুমি যখন অনেক উচ্চতায় পৌঁছাও, তখন সে তোমার পতনের জন্য অপেক্ষা করে। যেমন একটি বিষাক্ত সাপ তার ফণা মেলে নাচতে থাকে, তেমনি এই চাটুকারও তোমার চারপাশে ঘুরে বেড়ায়, কেবল একদিন তোমাকে ফাঁদে ফেলার জন্যে। ৪. যে আত্মীয় তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়। চাণক্য গম্ভীরভাবে বলতে লাগলেন, ঈর্ষা মানুষের হৃদয়ে বিষের মতো ছড়িয়ে পড়ে। সেই আত্মীয় তোমার অগ্রগতি দেখে ঘুমাতে পারে না। সে তোমার খ্যাতিকে নিজের কুখ্যাতি মনে করে। সে তোমাকে ব্যক্তিগতভাবে আশীর্বাদ করে, কিন্তু গোপনে তোমার সাফল্য ধ্বংস হোক বলে চায়। সে তোমার দুর্বলতাগুলি জানে, কারণ রক্তের সম্পর্ক হিসেবে সে তোমার কাছে থাকে। সময় এলে সে তোমার বিরুদ্ধে সেই দুর্বলতাগুলি ব্যবহার করে। চন্দ্রগুপ্ত, রক্তের সম্পর্কগুলিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়, কিন্তু ঈর্ষা তাদের সবচেয়ে দুর্বল করে তোলে। যে আত্মীয় তোমার সাফল্য দেখে ভেতর থেকে ঈর্ষান্বিত হয়, বাইরে থেকে হাসে, তার স্বভাব ঈর্ষান্বিত। সে সবচেয়ে গভীরভাবে বিশ্বাসঘাতকতা করে। মহাভারত এর সবচেয়ে বড় উদাহরণ। দুর্যোধন এবং পাণ্ডবরা একই পরিবারের, কিন্তু পাণ্ডবদের ক্রমবর্ধমান খ্যাতি দেখে দুর্যোধন ঈর্ষান্বিত হয়েছিলেন। সামনে ভ্রাতৃত্ব, পিছনে ষড়যন্ত্র, ফলশ্রুতি পুরো বংশ ধ্বংস হয়ে গেল। আজও ঈর্ষার কারণে এত পরিবার ধ্বংস হয়ে গেছে। এক ভাই কঠোর পরিশ্রম করে ধনী হয়ে ওঠে, অন্যজন ঈর্ষান্বিত হতে শুরু করে, গুজব ছড়াতে শুরু করে, সম্পত্তির বিরোধ তৈরি করে। অবশেষে সম্পর্ক শেষ হয়ে যায়। আমি একটি পরিবার দেখেছি। কাকার ছেলে ভাগ্নের বিয়েতে আশীর্বাদ করেছিল, কিন্তু তার পিছনে যৌতুকের গুজব ছড়িয়েছিল। কেন? কারণ তার ভাগ্নে এগিয়ে গিয়েছিল। এমন আত্মীয় তোমার দুঃখে তোমাকে সমর্থন করবে, কারণ তখন সে ভালো বোধ করে, কিন্তু তোমার সুখে তার হাসি নকল। তার কথা তিক্ততা প্রতিফলিত করে। তোমার সাফল্য এই ধরনের লোকদের সাথে অল্প অল্প ভাগাভাগি করো। একজন প্রকৃত আত্মীয় তোমার অগ্রগতিতে আনন্দিত হয়। এমন ঈর্ষান্বিত আত্মীয়ের স্বভাব চেনা সহজ। সে তোমার দুঃখে তোমাকে সমর্থন করে, কারণ সে জেনে সন্তুষ্টি পায় যে তুমি তার চেয়ে নিকৃষ্ট। সে তোমার কষ্টে অশ্রু ঝরায়, কিন্তু তোমার সুখে তার হাসি নকল। তুমি সফল হলে তার চোখ জ্বলে না। একজন বিপজ্জনক এবং শিক্ষিত ব্যক্তি হলেন তিনি, যার প্রচুর জ্ঞান আছে, কিন্তু তার হৃদয় আপনার সাথে থাকে না। তার স্বভাব উচ্চাকাঙ্ক্ষী এবং বিশ্বাসঘাতক। তিনি আপনার সমস্ত গোপনীয়তা জানেন। তিনি আপনার প্রতিটি দুর্বলতা সম্পর্কে অবগত এবং প্রথম সুযোগেই শত্রুর কাছে সেগুলি বিক্রি করে দেন। একজন জ্ঞানী ব্যক্তির বিশ্বাসঘাতকতা সবচেয়ে গভীর ক্ষত সৃষ্টি করে,
কারণ তিনি জ্ঞানে সমৃদ্ধ এবং কেউ তার চক্রান্ত বুঝতে পারে না। আচার্য আরও বলেছিলেন যে যেমন একটি বিষাক্ত সাপ তার সুন্দর গর্ভ ছড়িয়ে বসে থাকে, তেমনি এই বিশ্বাসঘাতক পণ্ডিত মিষ্টি কথা বলেন। তিনি রাজার প্রশংসা করেন, কিন্তু তার হৃদয়ে কেবল নিজের স্বার্থ থাকে। সম্পদ, পদ বা ক্ষমতার লোভে তিনি শত্রুর সাথে চুক্তি করেন। তার জ্ঞান তার ঢাল হয়ে ওঠে এবং তিনি রাজ্যের শিকড়কে ধ্বংস করে দেন। একজন সাধারণ শত্রুকে চিনতে সহজ, কিন্তু এই পণ্ডিত তোমার কাছাকাছি থাকা সত্ত্বেও তোমার ক্ষতি করে। একজন বিশ্বস্ত পণ্ডিতের স্বভাব বোঝা কঠিন। সে মিষ্টি কথা বলে, শাস্ত্র থেকে উদাহরণ তুলে ধরে এবং রাজার জ্ঞানের প্রশংসা করে, কিন্তু রাজ্যের উন্নতি হলে তার চোখ জ্বলে না। সে সর্বদা নিজের সুবিধার কথা ভাবে, আরও সম্পদ, আরও পদমর্যাদা। সে রাজ্যের গোপন রহস্যকে তার শক্তি বলে মনে করে এবং সেগুলি বিক্রি করতে দ্বিধা করে না। সে তোমার কাছাকাছি থাকে, তোমার দুর্বলতা আবিষ্কার করে এবং সময় এলে সেগুলো কাজে লাগায়। ষষ্ঠত, যে সর্বদা তোষামোদ করে রাজার প্রশংসা করে। যো নিত্যম স্তুতি রাজনম স্বার্থম সাধাত তুম সদা স্বপ্লাস বিজ্ঞান সংকতে তজতি ধ্রুবমসো। যে সর্বদা কেবল নিজের স্বার্থের জন্য রাজার প্রশংসা করে, সে একজন চাটুকার এবং সংকটের সময় সে অবশ্যই তোমাকে পরিত্যাগ করে। চাণক্য বলেছিলেন যে একজন চাটুকার সবচেয়ে মিষ্টি। তার স্বভাব হল চাটুকার। সে নিজের সুবিধার জন্য তোমার প্রশংসা করে। রাজসভার একজন উপদেষ্টা রাজার সমস্ত কথার জন্য তার প্রশংসা করতেন। রাজা ভেবেছিলেন তিনি অনুগত, কিন্তু সংকটের সময় তিনি পালিয়ে যেতেন। যারা অফিসে তাদের বসের তোষামোদ করেন, পদোন্নতি পেলেই তারা বস পরিবর্তন করে। একজন চাটুকারের প্রশংসা ফাঁপা। সে আপনার সামনে আপনাকে আদর্শ মনে করে, কিন্তু আপনার পিছনে আপনাকে অপমান করে। প্রকৃত প্রশংসা বিরল। তিনি আপনার যা কিছু বলেন তার সাথে একমত হন, এমনকি আপনার ভুলেরও প্রশংসা করেন। তিনি কখনো কঠোর সত্য বলেন না, কারণ তিনি ভয় পান যে আপনি রেগে যাবেন এবং তার লাভ কেটে ফেলবেন। তিনি আপনার সামনে হাসেন, আপনার প্রশংসা করেন, কিন্তু আপনার অনুপস্থিতিতে তিনি আপনার দোষগুলি তুলে ধরেন বা অন্যদের প্রশংসা করেন। তিনি সর্বদা নিজের সুবিধার দিকে নজর রাখেন। আপনি যদি শক্তিশালী হন, তবে তিনি আপনাকে তোষামোদ করেন। অন্য কেউ যদি আরও শক্তিশালী হয়ে ওঠে, তবে তিনি তাঁদের কাছে ছুটে যান। একবার মৌর্য রাজসভায় একই রকম পরিস্থিতি দেখা দেয়। একজন রাজসভার সদস্য ক্রমাগত চন্দ্রগুপ্তের প্রশংসা করে বলতেন, মহারাজ, আপনার সাম্রাজ্য সূর্যের মতো, আপনার সাথে কেউ তুলনা করতে পারে না। চন্দ্রগুপ্ত তাকে একটি পদ দিয়েছিলেন, কিন্তু যখন সেলুকাসের সেনাবাহিনীর সাথে চুক্তির আলোচনা শুরু হয় এবং রাজ্যটি একটি সংক্ষিপ্ত সংকটের মুখোমুখি হয়, তখন সেই একই সভাসদ গোপনে সেলুকাসের দূতদের সাথে দেখা করতে শুরু করে। চাণক্যের গোয়েন্দা ব্যবস্থা তাকে ধরে ফেলে। চাণক্য চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করেন, মহারাজ, সপ্তম ব্যক্তি একজন স্বার্থপর ব্যক্তি, যিনি কেবল নিজের ব্যবসার কথা চিন্তা করেন। চাণক্য এই বলে শেষ করেন, সবচেয়ে সাধারণ প্রতারক হলেন একজন স্বার্থপর ব্যক্তি। যতক্ষণ তার স্বার্থপর স্বার্থ পূরণ হয়, ততক্ষণ সে আপনার কাছে আসে, আপনার সাথে মিষ্টি কথা বলে এবং আপনার সাহায্য চায়। কিন্তু তার কাজ শেষ হওয়ার সাথে সাথেই সে আপনাকে ভুলে যায়, যেন আপনি তার জীবনে কখনো ছিলেন না। তার স্বভাব সম্পূর্ণ স্বার্থপর। সে বন্ধুও নয়, শত্রুও নয়, সে কেবল নিজের স্বার্থের দিকে তাকায়। আচার্য আরও বললেন, একজন স্বার্থপর ব্যক্তি যতক্ষণ তোমার কাছ থেকে কিছুর প্রয়োজন হয়, ততক্ষণ তোমার সাথে থাকে। অর্থ, সাহায্য, পদ, সুরক্ষা অথবা অন্য কোনো সুবিধা। সে তোমার প্রতি ভদ্র, সে তোমার প্রশংসা করে, কিন্তু তার হৃদয় কেবল নিজের স্বার্থের জন্য। তার কাজ শেষ হওয়ার সাথে সাথেই সে মুখ ফিরিয়ে নেয়। সে তোমার বার্তার উত্তর দেয় না, সে তোমার সাথে দেখা করা এড়িয়ে যায়। এই ধরনের লোকেরা কেবল প্রয়োজনের সময় তোমার কাছে ফোন করে, অন্যথায় তারা তোমাকে মনেও রাখে না। সে কেবল প্রয়োজনের সময় তোমার কাছে আসে। সে তোমার মঙ্গলের প্রতি শ্রদ্ধাশীল হয় না। সে তোমার দুঃখে তোমাকে সমর্থন করে, যদি সে মনে করে যে পরে তার উপকার হবে, অন্যথায় সে চুপ থাকে। সে তোমার সাহায্য নেয়, কিন্তু বিনিময়ে কিছুই দেয় না। যখন তার কিছুর প্রয়োজন হয়, তখনই সে তোমার বার্তার উত্তর দেয়, অন্যথায় সে তোমাকে ভুলে যায়। সে সর্বদা তার সুবিধাগুলো গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক থেকে আমি কি কিছু পাব? অবশেষে চাণক্য বললেন, বাছা, জীবনে তুমি স্বার্থপর মানুষদের সাথে সবচেয়ে বেশি দেখা করো। তারা শত্রুর মতো প্রতারণা করে না, বরং প্রত্যাশা ভেঙে দেয়। তাদের থেকে দূরে থাকো,
তোমার উদারতা বজায় রাখো, কিন্তু বোকা বোকা হয়েও না। প্রকৃত শুভাকাঙ্ক্ষী বিরল, যারা স্বার্থ ছাড়াই তোমার পাশে দাঁড়ায়।